প্রিয় দর্শক শ্রোতা, একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ। বন্ধুগণ, গত পরশুর একটা ভিডিওতে আমি বাংলাদেশের আমার সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে বলেছিলাম যে দেশের এই ভয়ঙ্কর সংকটজনক সময়ে আপনারা সাবধানে থাকবেন, একতাবদ্ধ থাকবেন, নিজেদের দিকে লক্ষ্য রাখবেন। এ কথা বলার কারণ ছিল, কারণ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের মধ্যে যে ভয়ঙ্কর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটল এবং সেই সুযোগে একটা হিন্দু ছেলে দীপু দাস ময়মনসিংহে, তাকে যে নারকীয়ভাবে হত্যা করা হলো, তার বডি গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তারপর ভারতীয় হাই কমিশন ঘেরাও করে যে অরাজকতার সৃষ্টি করা হলো, আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা হলো। এই যে জঙ্গি উচ্ছৃঙ্খলতা, তার ভয়ে দেশের নিরীহ মানুষ, হিন্দুরা তো আছেই, অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন। চিটাগং, রাজশাহীতে যে ডেপুটি হাইকমিশনার অফিস রয়েছে ভারতের, সেগুলো আক্রমণ করে সেখানে ঢিল ছোড়া হলো এবং চিটাগাংয়ের ডেপুটি হাইকমিশনারকে অপদস্থ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি। ওসমান হাদির জানাজা শেষে সংসদ ভবনে আক্রমণ করে লুটতরাজ করা হলো। যারা জানাজায় অংশগ্রহণ করেছিল তারাই দেখা গেল যে একটা ধর্মীয় কাজে অংশগ্রহণ করেও তারা লুটপাট করল। অর্থাৎ তারা আসলে লুটেরার দল। জঙ্গিদের কোনো ধর্ম হয় না, এই জন্যে অনেকেই বলে থাকেন। একজন জঙ্গি খুব সম্ভব জৈসি আহমদের অনুসারী। জেলখানার থেকে ইউনূস সরকার ক্ষমতা আসার পর জেলখানার থেকে যে সমস্ত জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছিল তাদেরই কয়েকজন সেখানে ঘোষণা করল যে তারা ইউনূস সরকারকে মানে না, তারা বিপ্লবী সরকার গঠন করবে। এখন কি এই বিপ্লবী সরকার? সে কি ওই আয়াতুল্লাহ খমেনি যেটা ইরানে করেছিলেন, তারা কি সেটা করতে চায়? সে ইসলামী শরিয়া বিপ্লবী সরকার, এটা তারা ঘোষণা করেছে এবং তারা রীতিমতো ভাবে দর্প করে প্রচার করল যে বিগত বছরের আগস্ট জুলাই যে আন্দোলন হয়েছিল এবং পুলিশদের মেরে ব্রিজের উপর ঝুলিয়ে রেখেছিল, এই কাজ তারাই করেছিল। এটা তারা গর্বভাবে প্রচার করল। কাজে আমরা যারা সংখ্যালঘু বাংলাদেশের, আমাদের মনে ভীতির সঞ্চার হওয়াটাই স্বাভাবিক এই সমস্ত কারণে। তাই আমি এই ভিডিওর মাধ্যমে আমার বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী ভাইদের একত্রিত থাকার আহ্বান জানিয়েছিলাম এবং সাবধানে থাকতে অনুরোধ করেছিলাম। বন্ধুগণ, ইতিমধ্যে ভারত সরকার বাংলাদেশ থেকে ভিসা অফিস বন্ধ করে দিয়েছে। চিটাগং এবং রাজশাহী ভিসা অফিস বন্ধ, হয়তো এদের তুলে নেওয়া হবে। দেখা দেখি আজকে বাংলাদেশ সরকারও ভারত থেকে যারা বাংলাদেশে যায় তাদের ভিসা বন্ধ করে দিয়েছে বলে একটা সংবাদ মাধ্যমে জানতে পারলাম। যাই হোক বন্ধুগণ, বাংলাদেশ থেকে একদল মানুষ, বিশেষত যারা রাজাকার, আলবদর, জামাতের অনুসারীরা, এবং এই যে আরেকটা যেটা বেরোলো সেটা হচ্ছে ওসমান হাদির
যে ইনকিলাব মঞ্চ, যে ভাষায় তারা কথাবার্তা বলছে, যেভাবে তারা হিন্দু বিদ্বেষ এবং ভারত বিদ্বেষ ছড়াচ্ছে, তাতে আমি মনে করি বাংলাদেশে হিন্দুদের জীবন এবং জীবিকা দুটোই খুব বিপন্ন এবং হুমকির সম্মুখে। গতকাল সংবাদ মাধ্যমে দেখলাম যে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পশ্চিমবাংলায় এসে বক্তব্য রেখেছেন। বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে তিনি ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে আরএসএস নামে বিখ্যাত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি সংঘাধিপতি সম্মানিত মোহন ভাগবতজি, তিনিও কালকে পশ্চিমবাংলায় এসে বক্তব্য রেখেছেন। পশ্চিমবাংলার হিন্দু নেতারা তার দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশের অত্যাচারিত হিন্দুদের প্রতি, বিশেষ করে সম্প্রতি যে হত্যাকাণ্ড ঘটেছে তার দিকে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন যে এর জন্যে ব্যবস্থা নিতে তিনি ভারত সরকারকে অনুরোধ করেছেন। নট অনলি দ্যাট, তিনি আরও বললেন যে তিনি ভারত সরকারকে বলেছেন যে বাংলাদেশে যদি এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় এবং ওখানের বসবাসরত হিন্দু এবং সংখ্যালঘু জনগণের জীবনে যদি হুমকির সম্মুখীন হয়, বিপন্ন হয়, তাদেরকে ভারতে নিয়ে আসার জন্যে কয়েকটা গ্রিন করিডোর অর্থাৎ মানবিক করিডোর ভারত সীমান্তে খুলে দেওয়ার জন্যে তারা সেই করিডোর দিয়ে এখানে চলে আসবে, তাদেরকে নিয়ে আসা হবে, তাদের ক্যাম্পে রাখা হবে এবং ভবিষ্যতে তাদেরকে বাড়িঘর করে এবং তাদের জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থা ভারত সরকার করে দেবে, সে মর্মে তিনি অনুরোধ করেছেন বলে সংবাদ মাধ্যমকে জানালেন। এই সংবাদটি সূত্র হচ্ছে ন্যাশনাল কি সেন্টারটার নাম ভুলে গেলাম, যাই হোক ভারতের পশ্চিমবাংলার একটা নাম করে ইউটিউব সেন্টার যেটা ঘোষণা করেন বা খবর পাঠক হচ্ছেন তরুণ ঘোষ, ন্যাশনাল ডায়লগ তার সেন্টারের নাম। এই ন্যাশনাল ডায়লগের সূত্রে আমরা এই মোহন ভাগবতজির মুখে প্রকাশিত এই খবরটি জানতে পেরেছি। এটা বাংলাদেশের সংখ্যালঘু ভাইদের জন্য একটা অত্যন্ত ভালো খবর, কিন্তু আজকে এই কথা ঘোষণার পর বা শোনার পর আমি ভীষণভাবে আমার অন্তরাত্মা কেঁদে উঠেছে। মেঘনাদ বধ কাব্যে মাইকেল মধুসূদন দত্ত যেটা বলেছিলেন, মেঘনাদ বধ কাব্যে মেঘনাদের মুখ থেকে, জন্মভূমির জন্যে কেউ তো মরতে ভয় পায় না, জন্মভূমির জন্য কেউ জীবন দিতে ভয় পায় না। রবীন্দ্রনাথের সেই 2 বিঘে জমি, সেই 2 বিঘে জমি আমাদের যেটা বাস্তব ভিটে, কেউ কি সেটা ছেড়ে আসতে চায়? বহু হিন্দু এই বাংলাদেশ থেকে 1947 সালের পর থেকে দেশ ত্যাগ করে চলে গেছেন, তারা কি ভালো আছেন? তাদের কি জন্মভূমির কথা মনে পড়ে না? পশ্চিমবাংলার একজন বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় তার মৃত্যুর পূর্বে বাংলাদেশে এসেছিলেন, তার বাড়ি ফরিদপুর মাদারীপুর সাব ডিভিশনে ছিল। তিনি সেখানে যে সেই মাটি মাথায় নিয়ে মেখেছেন, আমার এখনও মনে আছে। আমি তখন চাকরিতে ছিলাম। তৎকালীন ভারতবর্ষের সাবেক সেনাবাহিনী প্রধান শঙ্কর চৌধুরী, তার বাড়ি সাতক্ষীরা, তিনি রিটায়ারমেন্টের আগে সাতক্ষীরা পরিদর্শনে এসেছিলেন তার জন্মভূমি দেখার জন্যে। আমি সেখানে প্রটোকলে ছিলাম। আমাকে তিনি বলেছিলেন যে যখন আমার গ্রামের সীমানাটা পাবে, আমি ভুলে গেছি গ্রামের নামটা, গ্রামের সীমানা, তখন তুমি আমাকে একটু বলো। তা আমিও চিনতাম না, আমার ড্রাইভার সে চিনত। সে যে গ্রামের সীমানায় গাড়িটা থামানোর পর জেনারেল শঙ্কর চৌধুরীর গাড়ি থেকে নেমে একদম সামরিক কায়দায় জন্মভূমিকে স্যালুট করে
এক মুঠি মাটি তুলে নিয়ে সে মাটি মাথায় মেখে তার ব্যাগের মধ্যে রেখে দিলেন নিয়ে আসার জন্যে। সেই জন্মভূমি ত্যাগ করে কেউ কি যেতে চায়? ভাগবতজি, আপনি আমাদেরকে আশ্বস্ত করলেন, জীবন দেওয়ার চেয়ে তো জীবনটা বাঁচানো এখন শ্রেয়। যা আরম্ভ হয়েছে জন্মভূমিতে, সেই জন্মভূমিতে আমরা থাকতে পারবো বলে মনে হয় না। কারণ এখনই তারা ঘোষণা দিচ্ছে, এই জঙ্গির দল, এই আলবদর রাজাকার জামাতের ফলোয়ার যারা যারা ওই জৈশি মাহমুদের পাকিস্তান আইএসের ফলোয়ার যারা, তাদের উস্কানিতে আজকে এই জঙ্গির দল বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছে যে তারা শরিয়ান চালু করবে, তারা বিপ্লবী সরকার গঠন করবে। এই সমস্ত কিছুর জন্য দায়ী এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি আমাদের এই সোনার বাংলাটাকে শ্মশান করে দিলেন। বন্ধুগণ, আজকে আবার খবরে প্রকাশ হয়েছে যে আজকে সকালে খুলনায় এনসিপির একজন নেতাকে গুলি করা হয়েছে। ঠিক যে কায়দায় ওসমান গনি বা ওসমান হাদিকে কান পাশের গুলি করা হয়েছিল, ঠিক অমনিভাবে গুলি করা হয়েছে এবং তাকে কেউ ধরতে পারেনি। খুলনা মেডিকেল কলেজে সে চিকিৎসাধীন আছে এবং খুবই সংকটজনক অবস্থায় আছে। না জানি এই ভদ্রলোক যদি আবার মারা যান, তার মৃত্যুর পরে আবার দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কীরকম হবে। যাই হোক, আমার দেশবাসী, আওয়ামী লীগের যে সমস্ত কর্মীরা আজকে আত্মগোপন করে আছেন, যে সমস্ত নিরপেক্ষ মানুষেরা, বুদ্ধিজীবী মহল, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ভাইয়েরা, আপনারা যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, ৭১ সালের সংগ্রামকে বিশ্বাস করেন, জাতির পিতার প্রতি যাদের মমত্ববোধ আছে, জাতির পিতার তনয়া শেখ হাসিনার প্রতি যাদের ভালোবাসা আছে, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সাবধানে থাকবেন, সবাই একতাবদ্ধ থাকবেন এবং ধীরে ধীরে আপনারা বেরিয়ে আসুন। আপনারা রাজপথে দাঁড়িয়ে আত্মপ্রকাশ করুন। হয়তো আমাদের আরও রক্ত দিতে হবে, আরও মরতে হবে। মনে নেই বঙ্গবন্ধু কি বলেছেন? মনে নেই সেই ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের কথা? রক্ত যখন দিয়েছি তখন আরও রক্ত দেব, এ দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। আজকে বঙ্গবন্ধু নেই, তার কথা স্মরণ করে আজকে আপনারা সাহসী হন। আমরা বুড়ো হয়ে গেছি, আমরা তো যুদ্ধ করেছি ৭১ সালে পাক বাহিনীর বিরুদ্ধে। আমার ৩০ লক্ষ ভাই বোন, তারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। ২ লক্ষ মা বোনেরা সম্ভ্রম হারিয়েছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আবার নতুন করে আমাদের শপথ নিতে হবে মাটিকে, দেশকে এবং দেশের জনগণকে রক্ষার জন্য। বন্ধুগণ, আজকে এই পর্যন্ত। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।